টিচাররা রয়েছেন, বিশেষ করে পার্শ্ব শিক্ষকরা, তারা কি করবেন? তাদের জন্য ভাবছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। বেকার ভাতা ধরিয়ে কি এ রাজ্যে সরকারে টেকা সম্ভব এবং যুবদের বা মানুষের বা সমাজের সামগ্রিকভাবে উন্নয়ন কি সম্ভব? আপনারা কিসে বিশ্বাসী, ভাতা না চাকরিতে? এ রাজ্যে তাহলে কি আর চাকরি চাওয়া যাবে না? শিক্ষা সহ একাধিক দুর্নীতির বিষয়কে মাথায় রেখে বা বোঝা নিয়ে মাথায় চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছেন। পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ ডি বিভিন্ন ক্ষেত্রের কর্মীরা বা কর্মচারীরা তারা পথে নেমেছেন, বা যারা পরীক্ষা দিয়ে পাশ করে গিয়েছেন তারাও পথে নেমেছেন চাকরি নেই চাকরি চাই বলে। ডিএ নিয়ে আন্দোলন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন সুপ্রিম কোর্ট যে 25% ডিএ দেওয়ার কথা বলেছে সেটা এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, ফলে এর জন্য আমাদের 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দিতে হবে। অর্থাৎ সরকারি কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে গিয়েছেন এবং শেষ পর্যন্ত যারা টিচাররা রয়েছেন, বিশেষ করে পার্শ্ব শিক্ষকরা, তারা কি করবেন? তাদের জন্য ভাবছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করে যখন ধর্মতলাতে যে ধর্ণা করছেন, ধর্ণা প্রদর্শন করছেন, সেই সময় দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকরা একদম হাতে প্ল্যাকার্ড তুলে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচান, মুখ্যমন্ত্রী বাঁচান আমাদের, কার্যত এই স্লোগানকে সামনে রেখে প্রত্যেকে পথে নেমে পড়লেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাজনীতি করবেন না। যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। ভাবুন, আপনি চাকরি চাইছেন, এমনি তো চাকরি নেই, এমনি তো কোনো শিল্প নেই, কারখানা নেই। গত 2011 সাল থেকে এখনো পর্যন্ত রাজ্যে যে শিল্প হয়েছে নির্দিষ্টভাবে একটা শিল্পর নাম বলা যাবে না, কিন্তু যখন চাকরি আপনি চাইতে যাবেন তখন রাজনৈতিক ষড়যন্ত্র করছেন। এসআইআর নিয়ে বিরোধিতা, এখানে চাকরি ফাকরির ইস্যু নয়। মূলত মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলেন। ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। চাকরির দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করছেন, দুর্নীতির জন্য চাকরি চলে গিয়েছে, পার্শ্ব শিক্ষকরা রাস্তায় বসে রয়েছেন, ঝড়জল বৃষ্টিতে তারা রীতিমতো একদম ধর্মতলার মোড়ে তারা বসে কার্যত একটাই দাবি করছেন, আমাদের চাকরি চাই, চাকরি দিন, চাকরি চাই, চাকরি দিন। কিন্তু চাকরি তো দেওয়া দূরের কথা, পাল্টা পুলিশ কি করলো? মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে চাকরি যখন দাবি করলেন পার্শ্ব শিক্ষকরা, পুলিশ এসে ঘাড় ধাক্কা ধরে তাদেরকে নিয়ে গেলেন হেয়ার স্ট্রিট থানাতে। হেয়ার স্ট্রিট থানা, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানটা বিক্ষোভ প্রদর্শন করছেন, ধর্ণা প্রদর্শন করছেন, সেখানে এই নিয়ে তার রাজনৈতিক জীবনে পরপর 3 বার তিনি ধর্ণা প্রদর্শন করলেন। প্রথমটা অনশন মঞ্চ, ভালো করে মাথায় রাখবেন, সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অনশন করেছিলেন এবং সেই জায়গাটাকে কলকাতা পুরসভার তরফে একটা বিস্তরভাবে সাজিয়ে দিয়ে সেটার ব্যানার লাগিয়ে, বোর্ড লাগিয়ে পুরসভা নির্দিষ্ট করে জায়গাটাকে চিহ্নিত করেছে। সেই রেশ কাটতে না কাটতে কয়েক বছর পর, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে এলেন, কয়েক বছর পর আমরা দেখলাম রাজীব কুমারের বাড়িতে, যিনি এই মুহূর্তে তৃণমূলের তরফে রাজ্যসভার প্রার্থী, তিনি অর্থাৎ তার বাড়িতে তিনি যখন এই রাজ্যের প্রখ্যাত পুলিশ অফিসার, কলকাতার প্রখ্যাত পুলিশ অফিসার, তার বাড়িতে যখন হানা দিল কেন্দ্রীয় এজেন্সি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ দেখাতে সেইখানে ছুটে গেলেন, দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখালেন। এবার সেই রেশ কাটতে না কাটতে এবার এসআইআর কে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ দেখালেন। লোকজন ছিলই না, ওয়েলফেয়ার থেকে প্রচুর পুলিশদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, তার পাশাপাশি তৃণমূলের অনুগামী বা তৃণমূলের কর্মী সমর্থক সাজিয়ে নিয়ে আসা হয়েছে। যদিও পুলিশের একটা অংশ তারা বারবার এর বিরোধিতা করেছেন, তাও আনা হয়েছে, জোর করে ভয় দেখিয়ে আনা হয়েছে। যখন এই আবহ, প্রায় ভিড় নেই বললেই চলে, তখন পার্শ্ব শিক্ষকদের একটা অংশ হাতে পোস্টার, ব্যানার নিয়ে তারা লুকিয়ে ঢুকে পড়েন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের একটাই দাবি ছিল, চাকরি চাই দিদি, চাকরি চাই, একটু চাকরি দিন। কারণ এ রাজ্যে আর পারা যাচ্ছে না। 40 ডিগ্রি তাপমাত্রা, লাগাতার ভারী বর্ষণ, এর পাশাপাশি লাগাতার এই তীব্র শীত, 9 ডিগ্রি তাপমাত্রার মধ্যে দাঁড়িয়ে লাগাতার প্রতিবাদ করতে করতে একদম শরীর ক্ষয়ে গিয়েছে, আর পারা যাচ্ছে না, এবার একটু চাকরি দিন। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আপনারা রাজনীতি করতে এসছেন, রাজনীতির করার জায়গা আলাদা, আপনারা কেউ রাজনীতি করবেন না। তারপর পুলিশ কর্মীরা কার্যত ক্ষুব্ধ হয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে চলে গেলেন যারা পার্শ্ব শিক্ষকরা তারা, এবং তাদেরকে হেয়ার স্ট্রিট থানায় ঘাড় ধাক্কা ধরে নিয়ে গেলেন। কি অদ্ভুত ছবি ধরা পড়লো। এতক্ষণ ধরে আপনারা ডাবল স্ক্রিনে দাঁড়িয়ে, অর্থাৎ মাল্টি উইন্ডোতে দাঁড়িয়ে আপনারা সামগ্রিকভাবে ছবিটা দেখছেন, কিন্তু গোটা দৃশ্যটা গত 3 মিনিট ধরে আপনাদের যেটা দেখাচ্ছিলাম সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সামগ্রিকভাবে তুলে ধরবো। কি ঘটেছিল না ঘটেছিল ডিটেলসে আপনাদের সামনে উত্থাপন করব, ফলে আপনারা নজর রাখুন।
ছেড়ে দাও, এবার ছেড়ে দাও, এবার ছেড়ে দাও। আমরা কোনো বিরোধী লোক নই দাদা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, দিদি আমাদের বাঁচান, সবাইকে দেখেছি দিদি আমাদের বাঁচান। আমাদেরকে বাঁচান দিদি। আমরা বিকাশ ভবনের সামনে বসে আছি, না খেয়ে না দে। আজ 10,000 টাকা বেতন পাই, 10,000 টাকা বেতন পাই, আমরা যারা টিচার আছি। আমাদের বাঁচান। আপনারা দেখলেন ভিডিওটি। কি মত? এ রাজ্যে চাকরি নেই, সিঙ্গুর কোথায়? সিঙ্গুর নেই, কাশফুল হয়ে গিয়েছে, গবাদি পশুর বিচরণ ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে সিঙ্গুর। এবং যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে তখন কোনো শিল্প নেই, বিজনেস সামিট হচ্ছে, শিল্প নেই, কেউ সামান্যতম বিনিয়োগ করছে না। সৌরভ গঙ্গোপাধ্যায়, তাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, কারণ তিনি পশ্চিমবঙ্গে শিল্প করবেন। এই হচ্ছে বিষয়। কি হচ্ছে না হচ্ছে আমরা সবাই জানি, আমরা প্রত্যেকেও বাকিবহল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যা হচ্ছে, যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেগুলো কি কোনোভাবে মেনে নেওয়া যায়? মমতা বন্দ্যোপাধ্যায়, এবার একটু মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে ঢুকি। সেই সময় যখন বিক্ষোভ হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি কি বলেছেন জানেন? শুনুন, একবার শুনে নিন। শুনুন, আপনারা প্রোগ্রামে যারা এসছেন শান্তভাবে থাকতে পারলে থাকবেন। এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়, এটা একমাত্র এসআইআরের দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। রাজনীতি করবেন না, যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে বলে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে। যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। প্রেসকে দেখাবার জন্য তো বাইরে অন্য জায়গায় গিয়ে তো দেখাতে পারতেন, অন্য জায়গায় গিয়ে দেখাতে পারতেন। যান মোদিকে গিয়ে দেখান, যান নরেন্দ্র মোদী অমিত শাহকে গিয়ে দেখান, আর ভ্যানিশ কুমারকে যান। আমি পুলিশকে বলবো ওদের আস্তে আস্তে কোনো জায়গায় বসিয়ে দিন। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আমরা দেখলাম পুলিশের ভূমিকা, আমরা সবটা দেখলাম। দেখে আমরা কেবলমাত্র একটাই বিষয় ভাবছি, এ রাজ্যে তাহলে কি আর চাকরি চাওয়া যাবে না? এ রাজ্যে আর চাকরি কি চাওয়া যাবে না? চাকরি পাওয়ার অধিকার থেকে কি আমরা বঞ্চিত হব? চাকরিহীন বেকারদের হাতে কেবলমাত্র 1,500 টাকা বেকার ভাতা ধরিয়ে কি এ রাজ্যে সরকারে টেকা সম্ভব? এবং যুবদের বা মানুষের বা সমাজের সামগ্রিকভাবে উন্নয়ন কি সম্ভব? এটা আপনাদের ডিসাইড করতে হবে। 1,500 টাকা না মান্থলি একটা নির্দিষ্ট স্যালারি পেয়ে একটা চাকরি করা, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনারা কিসে বিশ্বাসী, ভাতা না চাকরিতে, কর্মসংস্থানে না ভাতাতে, সেটা আপনাদেরই ডিসাইড করতে হবে। কারণ আসন্ন ক্ষেত্রে নির্বাচন রয়েছে, আর মাত্র 1 মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ কি জানেন, সেখানে আপনাদের হাতেই থাকবে ভোটাধিকার। এই একটি আঙ্গুল আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে, আপনাদের পলিটিক্যাল ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে, এই রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে। কারণ এটি একমাত্র 5 বছর অন্তর অন্তর এই আঙ্গুলটির মাধ্যমে আপনারা আপনাদের সার্বিক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। এবার আপনারা ক্রোনোলজিটা পরপর দেখতে থাকুন। 2011 সালের পর থেকে এখনো পর্যন্ত চাকরির পরিস্থিতি এবং যতবার চাকরি চাইতে গেছেন ততবার আপনাদের কি মুখোমুখি হতে হয়েছে, কি সমস্যায় পড়তে হয়েছে, এগুলো মাথায় রাখুন, ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং তার পাশাপাশি www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। এই সংক্রান্ত সমস্ত খবর আপনাদের সামনে কার্যত হাজির করানো রয়েছে, সমস্ত খবর সাজানো রয়েছে। স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।